হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো রেলের গ্রুপ ডি পরীক্ষা যেটা তোমাদের অনগোয়িং চলছে, তো সেটা লাস্ট মিনিট সাজেশনে আমাদের কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। এই ক্লাসগুলো কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা অবশ্যই একবার করে দেখবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো যে ধ্বনির বেগ সর্বাধিক কোন মাধ্যমে হয়ে থাকে। দেখো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, এই যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে রিভিশন আকারে করছি, ঠিক আছে। আর প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, মানে প্রিভিয়াস ইয়ারের পেপারে কিন্তু কোনো না কোনো সময় এসেছে, 2018 বা 2022-এর কোনো না কোনো পেপারেই কিন্তু এসেছে। তো দেখো ধ্বনির বেগ সর্বাধিক কোথায় হয়ে থাকে, তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে। দেখো এটা কিন্তু কঠিন মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে। এবার যে অপশানটা থাকবে সেই অপশানের মধ্যে সবথেকে বেশি কঠিন যে অপশানটা হবে সেটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমাদের অ্যাকর্ডিং টু দেখো এই যে চারটে দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু সবথেকে বেশি কঠিন কিন্তু হচ্ছে লোহা বা আয়রন। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এক্ষেত্রে আয়রনের মধ্যে কিন্তু যে সাউন্ডের বেগটা আছে সেটা সর্বাধিক হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে রামধনুতে আলোর বিচ্ছুরণের কারণটা কি হয়ে থাকে। যে রামধনু হয় সেই রামধনুতে আলোর বিচ্ছুরণের যে কারণ সেটা আসলে কি হয়ে থাকে, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিসপারশন নাকি হচ্ছে পলিরাইজেশন। তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডিসপারশন। এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বিক্ষেপণও বলা হয়ে থাকে, ঠিক আছে। অনেক সময় দেখবে রাস্তাতে কি হয়, রাস্তাতে যখন কোনো গাড়ি থেকে কোনো রকম পেট্রোল পড়ে সেটার উপরে কিন্তু সূর্যের আলো যখন পড়ে, বিশেষ করে এটা বর্ষাকালে হয়, তখনও কিন্তু এই ডিসপারশনই হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো যে কোনো একটি বস্তুর ভর 5 কেজি এবং বেগ যদি 20 মিটার পার সেকেন্ড হয় তাহলে গতিশক্তি কত। তো এই রকমের অঙ্ক তো তোমাদের 1000বার প্র্যাকটিস করানো হয়ে গেছে। তো এটার ফর্মুলা কি হয়ে থাকে, এটার ফর্মুলা হয়ে থাকে কিন্তু কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। জাস্ট এখানে এটাকে পুট করো। তো এখানে হাফ এম কত, এম কিন্তু হচ্ছে এখানে 5 কেজি আর ভি কিন্তু বলেছে 20। আচ্ছা 20কে কী করতে হবে, 20কে কিন্তু স্কোয়ার করতে হবে। তো 20কে স্কোয়ার করলে তোমরা প্রত্যেকে জানো কত হয়, 20কে স্কোয়ার করলে কিন্তু আমরা পেয়ে যাই 400। তো এটা দিয়ে এটাকে কাটো, এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 200। তো আলটিমেটলি আমাদের যে এটা অ্যান্সার সেটা কিন্তু কত হচ্ছে 1000 জুল। তো এটা কোথায় আছে, এটা কিন্তু অপশন নাম্বার বি এইখানে আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো এখানে কিন্তু তোমাদের যে এক্সপ্লেনেশন আছে সেটাও আমি জুড়ে দিয়েছি, কারোর যদি মনে হয় তোমরা কিন্তু এখান থেকেও দেখতে পারো। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আজকে 4 নম্বর কোশ্চেন, যে 10 নিউটন বল 5 মিটার দূর পর্যন্ত ক্রিয়া করলে কাজের মাত্রা কত। তো এক্ষেত্রে কিন্তু আমাদের যে ওয়ার্ক ডান কতটুকু হয়েছে সেটাই কিন্তু জানতে চেয়েছে। আর ওয়ার্ক ডান বের করার জন্য যে ফর্মুলা, সেটা কি ফর্মুলা হয়ে থাকে সেটা কিন্তু আমরা জানি, যে ডাব্লু ইকুয়ালস টু কী হয়, ডাব্লু ইকুয়ালস টু কিন্তু যেটা বল থাকে, অর্থাৎ আমাদের যেটা ফোর্স থাকে সেই বল ইন্টু সরণ কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে বল কত, এক্ষেত্রে বল কিন্তু হচ্ছে 10 নিউটন, আর কতটুকু সরেছে 5 মিটার সরেছে। তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে 50 nm, ঠিক আছে। বা এবার দেখো এই যে নিউটন মিটার যেটা আছে, এই নিউটন মিটারকে কিন্তু জুল বলা হয়ে থাকে, তার কারণ আমরা জানি কার্যের যে ইউনিট সেটা কিন্তু জুলে প্রকাশ করা হয়। তো অপশান বি যেটা আছে এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে এসি কারেন্টের একক কি। দেখো সবার প্রথম তোমাকে জানতে হবে এসি মানে কি। এসি মানে কিন্তু হচ্ছে যেটা অল্টারনেট যে কারেন্ট হয়ে থাকে বা অল্টারনেট যে কারেন্ট সিস্টেম থাকে সেটাকে কিন্তু এসি কারেন্ট বলা হয়। কারেন্ট কিন্তু দুই রকমের হয়ে থাকে, একটা কিন্তু হচ্ছে এসি কারেন্ট, ঠিক আছে, আর একটা কি হয়, আর একটা কিন্তু হচ্ছে ডিসি কারেন্ট। তো এক্ষেত্রে কিন্তু কি বলেছে, যে এসি কারেন্টের ইউনিট কি। তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, দেখো এসি যে কারেন্ট আছে এটা কিন্তু একটুখানি কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে। তো কোশ্চেনটা কিন্তু এসি কারেন্টের যেটা সঠিক ইউনিট সেটা কিন্তু হার্টজে প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু একটা ঘুরিয়ে কোশ্চেন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সর্বাধিক কোথায় হয়ে থাকে, বা এর মধ্যে এই যে 4টে অপশান আছে এর মধ্যে থেকে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়ে থাকে সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবথেকে বেশি কার, সেটাই কিন্তু কোশ্চেন এখানে করা হয়েছে। তো দেখো এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসলে এই জিনিসটা কি। দেখো এটা কিন্তু হচ্ছে মানে আমরা বলতে পারি কোনো একটা জিনিসের সাপেক্ষে, ঠিক আছে, মানে সেটা জল হতে পারে বা সেটা কাঁচ হতে পারে বা সেটা বায়ু হতে পারে। তো সেটার সাপেক্ষে সবথেকে বেশি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো এটা কিন্তু সর্বাধিক আমাদের কার হয়ে যাবে, অ্যাকর্ডিং টু অপশান কিন্তু হিরের সঠিক অ্যান্সার হয়ে যাবে, বা ডায়মন্ডের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে সেটা কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো কি বলেছে, যে লেন্সের পাওয়ার যদি 2.5 ডায়াপ্টার হয় তাহলে তার ফোকাল দৈর্ঘ্য কত হবে। আচ্ছা ফোকাল দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হয়, আমরা জানি যে ফোকাল দৈর্ঘ্য বের করতে গেলে কিন্তু আমাদেরকে 1/পাওয়ার করতে হয়, তাই না, 1/পাওয়ার। আচ্ছা এবার দেখো কি বলেছে, তো ফোকাল লেন্থ আমরা এখানে পাতালাম, আর এখানে কিন্তু আমাদের যেটা পাওয়ার বলেছে এটা কিন্তু 2.5। তো এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে কিন্তু ওপরে গিয়ে আমাদের কত গুণ হচ্ছে, ওপরে গিয়ে কিন্তু আমাদের কিন্তু ওপরে 10 গুণ হচ্ছে, ঠিক আছে, ওপরে কিন্তু 10 চলে যাচ্ছে। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কি পাবো, কাটাকুটি করলে কিন্তু আমরা এখানে পেয়ে যাবো
দেখো 5 দুগুণে 10 আর 5 5 25। এবার কিন্তু তোমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা ফোকাল লেন্থ আছে সেটা কিন্তু সবসময় কিসে হয়ে থাকে, সেই ফোকাল লেন্থ কিন্তু সবসময় আমাদেরকে বের করতে হবে না কিসে, আমাদের কিন্তু সেন্টিমিটার। এখানে দেখো এটা আমাদের যেটা বেরিয়েছে এটা কিন্তু মিটারে বেরিয়েছে, তো এটা কিন্তু সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে কত হবে 20। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার কিন্তু হয়ে যাবে 40 সেন্টিমিটার, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। তো এইরকম লেভেলেরই কিন্তু অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা আছে সেই অ্যান্সারটাতে কিন্তু মনে হচ্ছে কোথাও একটা ভুল আছে। এটা কিন্তু তোমার হচ্ছে যে 40 সেন্টিমিটার আছে, সেই 40 সেন্টিমিটারে কিন্তু এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। দেখো এখানে কিন্তু এরা যে অ্যান্সারটা করেছে সেই অ্যান্সারটাতে কিন্তু দেখো অ্যান্সারটাতে কিন্তু এরা 40ই করেছে, কিন্তু এদের যে লেখাটা সেই লেখাটা কিন্তু ভুল করে ফেলেছে, ঠিক আছে। মানে দেখো এক্ষেত্রে কিন্তু এখানে অপশান বি দিয়েছে, এই অ্যান্সারটাতে কিন্তু এখানে বি দিয়েছে, এটা সি হবে। আলটিমেটলি আমাদের যেটা অঙ্ক সেটা কিন্তু আমরা ঠিকই করেছি, 40 সেন্টিমিটারে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে 150 ওয়াটের একটি বাল্ব 2 ঘন্টা যদি জ্বলে তাহলে তার বিদ্যুৎ খরচ কত। দেখো এক্ষেত্রে বিদ্যুৎ খরচ বের করতে গেলে কি করতে হয়, দেখো বিদ্যুৎ খরচ বের করতে গেলে কিন্তু আমাদেরকে কি করতে হয়, যে ওয়াট আছে অর্থাৎ আমাদের কত ইউনিট কত ওয়াটের আমাদের বাল্বটা জ্বলছে সেটার সঙ্গে কি করতে হয়, সেটা কত সময় ধরে চলেছে অর্থাৎ যে কত ঘন্টা সেটাকে কিন্তু গুণ করতে হয়, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আমাদের কত ওয়াটের বাল্ব, 150 ওয়াটের বাল্ব সরি সরি আর 2 ঘন্টা চলেছে, ঠিক আছে। তো 2 ঘন্টা চলেছে মানে 2 ঘন্টা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তো আলটিমেটলি আমাদের কত হচ্ছে, আলটিমেটলি কিন্তু আমাদের 300 ওয়াট আওয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 9 নম্বর কোশ্চেন, যে একটি বস্তুর ভর 2 কেজি এবং ত্বরণ যদি 3 মিটার পার সেকেন্ড হয় তাহলে বল কত। দেখো বল বের করতে গেলে কি করতে হয়, এটা তো আমরা প্রত্যেকেই জানি, যে আমরা জানি যে বল বের করতে গেলে বা ফোর্স বের করতে গেলে কি করতে হয়, ফোর্স বের করতে গেলে কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন করতে হয়। বা এক কথা যদি আমরা বলি তাহলে বল সমান সমান কি হয়, বল সমান সমান কিন্তু ভর গুণ ত্বরণ হয়ে থাকে, ঠিক আছে। কি হয়, ভর গুণ ত্বরণ হয়। এবার কি করতে হবে, জাস্ট এখানে কিন্তু ডেটাটাকে পুট করতে হবে। তো ভর কত, ভর কিন্তু 2 কেজি, আর যে ত্বরণ আছে সেটা কত, সেটা কিন্তু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তো আলটিমেটলি আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 6 নিউটন। কেন নিউটন, তার কারণ বলের যে ইউনিট সেটা কিন্তু নিউটনে প্রকাশ করা হয়ে থাকে। দেখো এটা কত নম্বর অপশানে আছে, তো এটা কিন্তু অপশান নম্বর যে সি, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধযুক্ত আয়নার ফোকাল যে দৈর্ঘ্য আছে সেই ফোকাল দৈর্ঘ্য কত হবে। দেখো একটা জিনিস সবসময় তোমরা মনে রাখবে, এখানে দেখো এখানে হয়তো এক্সপ্লেনেশনটাও এখানে আছে, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে এক্সপ্লেনেশন, দেখো এই অঙ্কটা কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া হয়নি, এই অঙ্কটাকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো বক্রতা ব্যাসার্ধকে মনে রাখবে, বক্রতা ব্যাসার্ধের যে অর্ধেক সেটা কিন্তু সবসময় ফোকাল লেন্থ হয়ে থাকে। দেখো এক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে বক্রতা ব্যাসার্ধ কি হয়, বক্রতা ব্যাসার্ধ কিন্তু সবসময় কার ইকুয়ালস টু হয় না, 2 গুণ কিন্তু যেটা ফোকাল লেন্থ আছে তার কিন্তু ইকুয়াল হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি আমাদের বক্রতা ব্যাসার্ধ যদি 30 সেন্টিমিটার হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কী হবে, অবশ্যই কিন্তু অর্ধেক হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 15 সেন্টিমিটার, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে, মনে রাখবে এটা। পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো কেমিস্ট্রি থেকে কি বলেছে, যে কোন কোন যৌগে আয়নিক বন্ধন থাকে। দেখো সবার প্রথম মনে রাখতে হবে আয়নিক বন্ধনের জন্য কি প্রয়োজন হবে, আয়নিক বন্ধনের সঙ্গে কিন্তু আমরা জানি যে একটা ধাতু থাকবে আর একটা কি থাকবে, আর একটা কিন্তু অধাতু থাকবে, ঠিক আছে। এই যে অধাতুর সাথে ধাতুর যে বন্ডিংটা সেটাকে আমরা কি বলি, সেটাকে কিন্তু আমরা আয়নিক বন্ধন বলে থাকি, ঠিক আছে। তো আমাদেরকে দেখো খুঁজতে হবে, অপশান এলিমিনেট করবো আমরা। দেখো এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন দুটোই কিন্তু হচ্ছে অধাতু। তো অধাতু যদি দুটোই হয়ে থাকে সেক্ষেত্রে কোন বন্ড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোভ্যালেন্ট হয়ে থাকে, তাই এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না। আচ্ছা CH4, এখানে কার্বনও কিন্তু অধাতু, হাইড্রোজেনও কিন্তু অধাতু, এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। আচ্ছা যদি পরবর্তী অপশানগুলো দেখি, তো দেখো পরবর্তী অপশান যদি দেখতে পাচ্ছি Na যেটা আছে সেই Naটা কি, Naটা কিন্তু সোডিয়াম, আর সোডিয়ামটা কিন্তু হচ্ছে একটা ধাতু। আর Clটা কি, Cl মানে কিন্তু হচ্ছে ক্লোরিন, আর ক্লোরিন কি, ক্লোরিন কিন্তু একটা অধাতু। শুরুতেই কিন্তু বলেছিলাম ধাতুর সাথে অধাতুর যে বন্ডিংটা হয় সেটাকেই কিন্তু আয়নিক বন্ড বলা হয়। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে pH এর মান যদি 7-এর কম হয় তাহলে দ্রবণটি কেমন হবে। দেখো এক্ষেত্রে আমি তোমাদের ক্লাস করানোর সময় অনেকবারই বলেছি pH স্কেল সম্পর্কে। pH স্কেলে কিন্তু কি থাকে না, একদম 0 থেকে শুরু করে কিন্তু কি থাকে না 14 পর্যন্ত কিন্তু এখানে এরকম মিটার থাকে। যদি কোনো দ্রবণের যে ভ্যালু সেটা যদি তোমার
তোমার 7-এর কম হয়ে থাকে সেটা কি হয়, সেটা কিন্তু তোমার হচ্ছে অ্যাসিডিক, এটা কিন্তু 7-এর কম, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অ্যাসিডিক হয়। আর যদি 7-এর বেশি হয় সেক্ষেত্রে সেটা কি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা বেসিক হয়ে গিয়ে থাকে। তো এক্ষেত্রে দেখো 7-এর কম বলেছে, 7-এর কম হলে সেটা কি হবে, 7-এর কম হলে কিন্তু সেটা অ্যাসিডিক হয়ে যাবে। ঠিক আছে, তো অপশান সি এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, নিউট্রাল কখন হয়, যখন কিন্তু পুরোপুরি সাথে থাকে। ফর এক্সাম্পল জল কিন্তু একটা নিউট্রাল দ্রবণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। আজকের পরবর্তী প্রশ্ন যে Fe প্লাস CuSO4 এখান থেকে কি হচ্ছে FeSO4 প্লাস Cu, এটা কোন ধরনের বিক্রিয়া। তো এই বিক্রিয়ার রিলেটেড কোশ্চেনও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এবার দেখো এইখানে দেখো এফটা কি করেছে, এই Fe যেটা আছে আয়রনটা কিন্তু কি করেছে না Cuকে কিন্তু আলাদা করে দিয়েছে। ঠিক আছে, আর নিজে কি হয়েছে, নিজে কিন্তু যে FeSO4 আছে তার সঙ্গে যুক্ত হয়েছে আর Cuকে কিন্তু আলাদা করে দিয়েছে। এক কথায় আমরা বলতে পারি এটাকে কি করে দিয়েছে, ইংলিশে বললে ডিসপ্লেস করে দিয়েছে, বা এক কথায় আমরা বলতে পারি যে স্থানচ্যুত করে দিয়েছে। তো এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলা হয়, তো মনে রাখবে এটাকে কিন্তু ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 14তম কোশ্চেন, যে বেকিং সোডার রাসায়নিক নাম কি। তো এই যে কোশ্চেনটা আছে, তো এটা সঠিক অ্যান্সার কী হবে, দেখো বেকিং যে সোডা আছে সেটার নাম কিন্তু হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ঠিক আছে, কী নাম, এটাকে কিন্তু তোমার এখানে সংকেত আকারে দেওয়া হয়েছে, এর যে নামটা আছে সেই নামটাও কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। তো নামটা কিন্তু কি হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটাকেই কিন্তু কি বলা হয়, এটাকেই কিন্তু বেকিং সোডা বলা হয়, NaHCO3। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে সবথেকে হালকা ধাতু কোনটা। তো দেখো আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে সেখানে সবথেকে হালকা ধাতু কোনটা হয়ে যাচ্ছে, সবথেকে যদি আমরা হালকা ধাতুর দিকে যাই তো সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাচ্ছে লিথিয়াম, এর পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু হচ্ছে 3। ঠিক আছে, আর সবথেকে যদি হালকা গ্যাস বলা হয় তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার আমাদের হয়ে যায় হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 16তম কোশ্চেন, যে এলপিজি এর প্রধান উপাদান কি। দেখো এলপিজি মানে কি, এলপিজি মানে কিন্তু যেটা হচ্ছে আমাদের যে লিকুইড যে গ্যাসটা বাড়িতে প্রোভাইড করা হয় সেই লিকুইফাইড যে গ্যাস বা লিকুইফাইড পেট্রোলিয়াম যে গ্যাস আছে, তো এটাকে কিন্তু এলপিজি বলা হয়। এর যে মুখ্য উপাদান এটা কিন্তু হচ্ছে প্রোপেন এবং বিউটেন। একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব আসে, সেটা কোন কোশ্চেন, সেটা কিন্তু এই যে এলপিজির মধ্যে কোন তোমার হচ্ছে জিনিসটা ব্যবহার করা হয়, যার ফলে কিন্তু কোনো কারণে যদি এলপিজি লিক হয় তো সেটা কিন্তু আমরা জানতে পারি। তো এক্ষেত্রে দেখো একটা স্পেশাল গ্যাস ব্যবহার করা হয়, সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু বলা হয় মিথাইল মারক্যাপটেন। ঠিক আছে, তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, গ্যাসটার নাম কিন্তু হচ্ছে মিথাইল মারক্যাপটেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আমাদের যে পরবর্তী প্রশ্ন আছে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আজকে 17তম কোশ্চেন, যে মরিচা গঠনে কোনটি প্রয়োজন। ঠিক আছে, দেখো মরিচা মানে কি, মরিচা মানে কিন্তু হচ্ছে রাস্টিং। আর রাস্টিং কোথায় হয়, রাস্টিং কিন্তু যে আমাদের আয়রন থাকে সেই আয়রনেই কিন্তু হয়। তো দেখো রাস্টিংয়ের জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ওয়াটার দরকার, আমাদের জল দরকার, আর তার সাথে কিন্তু অক্সিজেন দরকার। ঠিক আছে, আচ্ছা এই যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটা কিন্তু আমরা এয়ার থেকে পেয়ে যাই। এক কথায় আমরা বলতে পারি আমাদের কিন্তু কিসের প্রয়োজন হয়, আমাদের কিন্তু যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চারের কিন্তু প্রয়োজন হয়। তো অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 18তম কোশ্চেন কি বলেছে, যে হীরাতে কোন উপাদান থাকে। ঠিক আছে, তো দেখো এই যে হিরে আছে, তো হিরের মধ্যে আমরা কি জানি, হিরে কিন্তু কার একটা অ্যালোট্রপ, হিরে কিন্তু হচ্ছে যে কার্বন আছে সেই কার্বনের কিন্তু একটা অ্যালোট্রপ। ঠিক আছে, তো কার্বনই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, কার্বনের কিন্তু একটা ক্রিস্টালাইন অ্যালোট্রপ কিন্তু হচ্ছে হিরে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 19তম কোশ্চেন, যে ইলেকট্রোভ্যালেন্সিতে অ্যানোডে কি হয়। ঠিক আছে, তখন যে ইলেকট্রোভ্যালেন্সি আছে সেই ইলেকট্রোভ্যালেন্সিতে কি হয়, যে অ্যানোড থাকে সেই অ্যানোডে তোমার হচ্ছে কোন জিনিসটা হয়ে থাকে। দেখো সবার প্রথম তোমাদেরকে এই ইলেকট্রোলাইসিস সম্পর্কে বুঝতে হবে। দেখো ইলেকট্রোলাইসিস কিন্তু একটা প্রক্রিয়া, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বাংলাতে কি বলি না, যেটাকে কিন্তু আমরা বাংলাতে তড়িৎ বিশ্লেষণও বলে থাকি। তো ইলেকট্রোলাইসিস যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়ায় অ্যানোড এবং ক্যাথোড থাকে। তো এক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে অ্যানোডে অক্সিডেশন সম্পূর্ণ হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো আজকের 20তম কোশ্চেনটা কি বলেছে, যে রাসায়নিক বিক্রিয়ার গতি কোনটি বাড়ায়। ঠিক আছে, দেখো রাসায়নিক যে বিক্রিয়া আছে, অর্থাৎ একটু আগে তোমরা যে রাসায়নিক বিক্রিয়াটা দেখলে, ঠিক আছে, ওই যে Fe প্লাস CuSO4, ঠিক আছে, তোমরা যে কোনো একটা বিক্রিয়া মনে করো, সাপোজ যে কোনো একটা বিক্রিয়া, তো যে কোনো একটা বিক্রিয়ার যে গতি সেই বিক্রিয়ার গতিকে কিন্তু কমাতে পারে, প্লাস কি করতে পারে, বিক্রিয়ার গতিকে কমাতে পারে প্লাস কিন্তু হচ্ছে বাড়াতে পারে। তো এরকম যে জিনিস সেটাকে কি বলা হয়, তো মনে রাখবে সেটাকে কিন্তু বলা হয় ক্যাটালিস্ট। ঠিক আছে, তো ক্যাটালিস্ট যদি যোগ করা হয় তো সেক্ষেত্রে কি হয় না, এ কিন্তু বিক্রিয়া
বিক্রিয়ার যে গতি সেটা বাড়তেও পারে আবার কমতে পারে। আচ্ছা, এই যে ক্যাটালিস্ট আছে, এই ক্যাটালিস্ট কিন্তু নিজে কখনো পরিবর্তন হয় না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 21তম কোশ্চেন কি বলেছে দেখো, যে মানুষের শরীরে শক্তির মূল উৎস কি? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্বোহাইড্রেট, ঠিক আছে, বা এক কথায় আমরা বলতে পারি খাদ্য। এবার দেখো এই যে কোশ্চেনটা আছে, এটা যে অফিসিয়াল যে অ্যান্সার কি ছিল, সেই অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী কিন্তু কার্বোহাইড্রেট অপশানে ছিল, কিন্তু আমার মনে হয় খাদ্য বা তার মধ্যেও কিন্তু দেখো প্রোটিন, ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেট প্রত্যেকটাই কিন্তু এসেনশিয়াল, ঠিক আছে। তো এক্ষেত্রে অপশান যেগুলো কিন্তু তোমাদের 2018 যে কোশ্চেনটা পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু যে অপশানগুলো ছিল সেগুলো একটু আনস্টেবল ছিল এই কোশ্চেনটার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, হিমোগ্লোবিনের কেন্দ্রীয় ধাতু কোনটা, বা এক কথায় আমরা বলতে পারি যে হিমোগ্লোবিনের মধ্যে কোন ধাতু থাকে। তো আমরা সকলেই কিন্তু জানি যে হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন কিন্তু একটা আয়রন ঘটিত যৌগ, ঠিক আছে। হিমোগ্লোবিন কি না, হিমোগ্লোবিন কিন্তু একটা আয়রন ঘটিত যৌগ, আর এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এফই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন, দেখো কি বলেছে 23তম কোশ্চেন, যে ইনসুলিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তো প্রত্যেকটা পেপারে কিন্তু তোমরা এই ইনসুলিন রিলেটেড একটা কোশ্চেন দেখতে পাবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্যানক্রিয়াস থেকে কিন্তু ইনসুলিন নির্গত হয়। আচ্ছা, থাইরয়েড থেকে কি নির্গত হয়? থাইরয়েড যে গ্ল্যান্ড আছে সেখান থেকে কিন্তু একটা স্পেশাল হরমোন বেরোয়, সেটার নাম কি? সেটার নাম কিন্তু হচ্ছে থাইরক্সিন হরমোন, ঠিক আছে। তো সেটার নাম কি? সেটার নাম কিন্তু হচ্ছে থাইরক্সিন হরমোন। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 24তম কোশ্চেন, যে মানুষের হৃদয়ে কতগুলি প্রকোষ্ঠ থাকে। দেখো এক্ষেত্রে আমরা যদি মানুষের হৃদয় না বলে যদি আমরা ম্যামাল করি, তো মনে রাখবে প্রত্যেকটা ম্যামেলেরই কিন্তু কতগুলো করে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে না, 4টি করে কিন্তু হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে ডিএনএ সম্পূর্ণ রূপ কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তো দেখো কোথায় আছে এটা, তো এটা কিন্তু আছে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে আজকে 26তম কোশ্চেন, যে নেফ্রন কোন অঙ্গের একক। তো আমরা সকলেই জানি নেফ্রন কিন্তু কিসের মধ্যে থাকে, তো নেফ্রন কিন্তু আমাদের যে কিডনি থাকে সেই কিডনির মধ্যে থাকে, আর কি এটাকে কিন্তু কি বলা হয়, এটাকেই কিন্তু মানে কিডনির মধ্যে থাকে, আর এটাকে কিন্তু কিডনির যে স্ট্রাকচারাল ইউনিট সেটা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 27তম কোশ্চেন কি বলেছে, যে ফটোসিনথেসিস কোথায় হয়ে থাকে। দেখো যে ফটোসিনথেসিস সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে যে গ্রানা থাকে, ঠিক আছে। ফটোসিনথেসিস তোমরা কিন্তু জানতে পাতা, কিন্তু এখন কিন্তু কোশ্চেনের যে লেভেল সেখানে কিন্তু পাতা বা লিভস দেবে না। তো সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে ক্লোরোপ্লাস্টের যে গ্রানা বলে যে অংশটা আছে সেটার মধ্যেই কিন্তু ফটোসিনথেসিস হয়ে থাকে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে নাইট ব্লাইন্ডনেস কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে রাতকানা যে রোগটা হয়ে থাকে সেই রাতকানা রোগটা কিন্তু ভিটামিন এর অভাবে হয়ে থাকে। আচ্ছা, ভিটামিন এর রাসায়নিক নাম কি। তো ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে রেটিনল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 29তম কোশ্চেন কি বলেছে, যে রক্তের যে অংশ জমাট বাঁধতে সাহায্য করে সেটা কোনটা। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্লেটলেট। প্লেটলেট কিসের সাহায্যে, তো ভিটামিন যে কে আছে সেই কে এর সাহায্যে কিন্তু কী করে, রক্ত জমাট বাঁধতে বা ব্লাড ক্লটিংয়ে কিন্তু সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 30তম কোশ্চেন, যে মানুষের হৃদযন্ত্রের কাজ কী। ঠিক আছে, দেখো এক্ষেত্রে কিন্তু এই যে কোশ্চেনটা আছে, ঠিক আছে, তো এটা দেখো যে বৃহদান্ত্র, সরি আমি ভুল পড়েছিলাম। তো বৃহদান্ত্র মানে কি, বৃহদান্ত্র মানে কিন্তু হচ্ছে যে লার্জ ইন্টেস্টাইন যেটা আছে, সেই মানুষের লার্জ ইন্টেস্টাইনের কাজ কি সেটাই কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে মানুষের যে লার্জ ইন্টেস্টাইন আছে তার কাজ কি, তার কাজ কিন্তু হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন। আচ্ছা, ফুড ডাইজেশন এটা কার, এটা কিন্তু যে স্মল যে ইন্টেস্টাইন আছে, ঠিক আছে, কি বললাম, যে স্মল ইন্টেস্টাইন আছে যেটাকে আমরা কি বলি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি ক্ষুদ্রান্ত, সেটার কিন্তু কাজ। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 31তম কোশ্চেন, দেখো কি বলেছে, যে ওজোন স্তরের সর্বাধিক ক্ষতি করে কোনটা। তো আমরা কিন্তু প্রত্যেকেই জানি, দেখো ওজোন স্তরে কিন্তু যে আমাদের যে ক্লোরোফ্লোরো যে কার্বন থাকে অর্থাৎ সিএফসি গ্যাস থাকে, যেটা কিন্তু বাড়িতে যে রেফ্রিজারেটর বা ফ্রিজ থেকে নির্গত হয় সেটাই কিন্তু সবথেকে বেশি ক্ষতি করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 32তম কোশ্চেন, যে গ্রিন হাউস গ্যাস কোনটা। তো নিম্নলিখিত কোনটা গ্রিন হাউস গ্যাস। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অ্যাসিড রেনের মূল কারণ কি, যে অ্যাসিড বৃষ্টি আছে সেই অ্যাসিড বৃষ্টির মূল কারণ কি। তো আমরা প্রত্যেকেই কিন্তু জানি SO2 + NO2, এটাই কিন্তু অ্যাসিড রেনের মূল কারণ। পরবর্তী প্রশ্ন যদি দেখি, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পৃথিবীর সবথেকে প্রচুর গ্যাস কোনটা, মানে এক কথায় বলতে চেয়েছে কিন্তু কোশ্চেনটা, যে সবথেকে বেশি তোমার গ্যাসের পার্সেন্টেজ কোনটায় থাকে। তো আমরা জানি 78% কি থাকে, নাইট্রোজেন কিন্তু থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 35তম কোশ্চেন, যে বায়ু দূষণ পরিমাপ করা হয় কিসের সাহায্যে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে AQI, ঠিক আছে, এর সাহায্যে কী করা হয়, এর সাহায্যে কিন্তু বায়ু দূষণ পরিমাপ করা হয়।
পরবর্তী প্রশ্ন দেখব আজকের 36তম কোশ্চেন কি বলেছে, যে জলের কঠোরতা দূর করতে কোনটা ব্যবহার করা হয়ে থাকে। দেখো জলের যে কঠোরতা আছে সেটা বের করতে বা সেটা দূর করতে কি ব্যবহার করা হয়, জিওলাইট কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু একটা কেমিক্যাল বলতে পারি আমরা। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 37তম কোশ্চেন, যে হজম প্রক্রিয়া শুরু হয় কোথার থেকে। দেখো আমাদের যে ডাইজেশন আছে, ঠিক আছে, আমাদের যে ডাইজেশন আছে সেই ডাইজেশন কিন্তু একদম শুরু হয় আমাদের মুখ থেকেই। আর মুখের মধ্যে কোন উৎসেচকটা থাকে বা কোন মানে কোন তোমার হচ্ছে উৎসেচক বা এনজাইমটা থাকে যেটা কিন্তু আমাদের হজমে সাহায্য করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যামাইলেজ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পৃথিবীর 78% গ্যাস, এটা কিন্তু রিপিটেড হয়ে গেছে, তো আমরা সকলেই জানি নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 39তম কোশ্চেন কি বলেছে, যে প্রথম টিকা আবিষ্কার কে করেছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে জেনার, এডওয়ার্ড জেনার কিন্তু প্রথম যে গুটি বসন্ত সেই গুটি বসন্তের কিন্তু টিকা আবিষ্কার করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 40তম কোশ্চেন, যে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় কোন রশ্মিটা। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে যে গামা রশ্মি আছে সেটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এর কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হয়, তো সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। আর কোন ধরনের আইসোটোপগুলো কিন্তু ব্যবহার করা হয়, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা দিতে পারে। তো দেখো আইসোটোপের মধ্যে কিন্তু আমরা জানি যে কোবাল্ট যে 60 আছে এটা কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে সালফারের কিন্তু একটা আছে, সেগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 41তম কোশ্চেন, যে ইলেকট্রনের চার্জ কত। দেখো সবার প্রথম কিন্তু মনে রাখতে হবে ইলেকট্রন কিন্তু নেগেটিভ, আর ইলেকট্রনের চার্জ কত, -1.6 × 10⁻⁻19 কিন্তু কুলাম, এটা হচ্ছে চার্জ। আচ্ছা এটা যদি ইলেকট্রনের হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এটা কিসের হবে, এটা কিন্তু তোমার হচ্ছে প্রোটন। আর 0 কিসের হবে, 0 কিন্তু তোমার হচ্ছে নিউট্রন, কারণ এর কিন্তু কোনো চার্জ থাকে না। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে আজকের 42তম কোশ্চেন, যে কোন ধাতু জলে নিক্ষেপ করলে আগুন ধরে যায়। তো দেখো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামকে যদি আমরা জলের মধ্যে নিক্ষেপ করি, এটা কিন্তু খুব রিঅ্যাক্ট্যান্ট একটা ধাতু, কী হবে, সঙ্গে সঙ্গে কিন্তু জলে আগুন ধরে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মানুষের দেহে সর্বাধিক কোন উপাদানটা থাকে। তো আমাদের শরীরে সর্বাধিক কোন উপাদানটা থাকে সেটাই কিন্তু কোশ্চেন করেছে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের শরীরে সবথেকে বেশি কী থাকে, সবথেকে বেশি কিন্তু জল থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 44তম কোশ্চেন কি বলেছে, যে মানব দেহের সবথেকে শক্তিশালী পেশি কোনটা। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু হয়ে যাবে জ বা ম্যাসেটার, যেটাকে আমরা চোয়াল বলি। ঠিক আছে, সেই চোয়ালের পেশি কিন্তু সবথেকে বেশি শক্তিশালী। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 45তম কোশ্চেন, যে ধাতব ঝংকারের কারণ কি। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, ফ্রি ইলেকট্রন। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 46তম কোশ্চেন, যে মহাকর্ষজ ত্বরণ সর্বাধিক কোথায় থাকে। তো আমরা জানি মহাকর্ষজ যে ত্বরণ আছে সেটা কিন্তু সর্বাধিক কোথায় থাকে, মেরুতে থাকে। আর সবথেকে কম কোথায় থাকে, সবথেকে কম কিন্তু যে ইকুয়েটার থাকে বা বিষুব অঞ্চল থাকে সেখানে কিন্তু সবথেকে কম থাকে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে এমআরআইতে কোন রশ্মি ব্যবহৃত হয়। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখবে এমআরআইতে কিন্তু যে রশ্মিটা ব্যবহৃত হয় সেটা কি, সেটা কিন্তু রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। আচ্ছা এমআরআই সম্পূর্ণ রূপ কি, এমআরআই সম্পূর্ণ রূপ কিন্তু হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 48তম কোশ্চেন কি বলেছে, যে ভিটামিন B12 অভাবে কোন রোগ হয়ে থাকে। তো কিন্তু ভিটামিন B12 অভাবে কিন্তু এই যে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কোন কোষের নিউক্লিয়াস অনুপস্থিত, এর মধ্যে কোনটার মধ্যে নিউক্লিয়াস থাকে না। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আরবিসি বা রেড ব্লাড সেল, এর মধ্যে কিন্তু কোনো রকম নিউক্লিয়াস থাকে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে লাস্ট কোশ্চেন, যে আলোর বেগ কত। তো এটা তোমরা সকলেই পারবে, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো। তো আজকে এই অবধি ছিল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো। পরবর্তী ভিডিওগুলোর সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো পরবর্তী ভিডিওগুলোর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে তোমরা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, ওখানে কিন্তু ডে টু ডে আপডেটেশন তোমাদেরকে দেওয়া হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।